একদম এগোবে না, একদম এগোবে না বলে দিচ্ছি। আমার গায়ে হাত দিলে আমি কিন্তু চিৎকার করব। এই মাঝ নদীতে কে আসবে তোর চিৎকার শুনে? তুমি আমার সাথে এমনটা করতে পারবে? তোমাকে আমি দাদা বলে ডেকেছি। কিন্তু কিন্তু গয়নাগুলো যে আমার চাই মনি। এখনো বলছি, ভালোই ভালো দিয়ে দে, না হলে। না, আমার প্রাণ থাকতে এই গয়না আমি কাউকে দেব না, কাউকে না। বেশ, তবে প্রাণটাও দে। হাসতে হাসতে মনির দিকে এগিয়ে যায় ভদ্রলোকটি। তার হাতে চকচক করছে একটা ধারালো ছোরা। মুহূর্তের মধ্যে মনির পেট এসে চালিয়ে দেয় ছোরাটি। আর্তনাদ করে সেই ব্যক্তির গায়ে ঢলে পড়ে মনি। আর তখনই ওই ব্যক্তির গলা থেকে বেরিয়ে আসে একটা অস্ফুট আর্তনাদ। ঝুপ করে নদীর জলে দুটি দেহ পতনের আওয়াজ শুনতে পাওয়া যায়। নৌকার মাঝি ঘাড় ঘুরিয়ে দেখে নৌকা ভেসে যাচ্ছে রক্তে, আর কেউ কোথাও নেই। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। এই কাল বর্ষণের, এই কাল রোদনের। এই কালে ঠিক যতটা দূরত্ব থাকে নয়ন আর অশ্রুর, ততটাই দূরত্ব রাখে মেঘ আর বৃষ্টি। ঠিক সেইটুকু দূরত্বেই থাকে আমার ও আমাদের আরাধ্য কবিগুরু। সেখানে আমাদের বেঁধে রেখেছে সুর, ছন্দ, কবিতা ও তিনি স্বয়ং। জীবনের সব তৃষ্ণা ও পূর্ণে থাকেন যিনি বহাল তবিয়াতে। আজ তারই সুর যেন বাড়ি বর্ষণে ঝরে পড়ে এই ধরায়। প্রতি 22শে শ্রাবণ যতই ভারী হোক মন, যতই গেয়ে উঠুক প্রকৃতি ভারময় সুর, আমরা জানি এই রবির অস্ত নাই, অস্ত নাই। 22শে শ্রাবণ উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মণিহারা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। মুখ্য ভূমিকায় অভিষেক এবং সৌমিলি। শুরু হচ্ছে 22শে শ্রাবণ উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মণিহারা। আজকাল শরীরটা খুব একটা ভালো যায় না, তবু সাহাবাড়ির বাঁধা ঘাটের কাছে এই দিকটাতে সান্ধ্য ভ্রমণ করে ফেরার পথে একটু বসে থাকাটা অভ্যেস হয়েছে। আপন মনে নদীর ধারে সন্ধে নামার মুহূর্তটা উপভোগ করি। স্কুল মাস্টারের চাকরিতে বৈচিত্র্য বড় কম। সারাদিন ধরে ছাত্র পড়িয়ে এই সময়টা আমার কাছে প্রায় অক্সিজেনের মতো। পাখিরা যখন ঘরে ফেরে, সূর্যদেব যখন রক্তিম আভা ছড়িয়ে বিদায় নেয়, নদীর জলে সেই লালিমার বর্ণচ্ছটা দেখতে দেখতে
আমায় সঙ্গ দেয় কেবল বাঁধা ঘাটের সংলগ্ন ওই জীর্ণ প্রায় বাড়িটা। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া জরাগ্রস্ত বিশাল বাড়িটাকে দেখলেই মনের মধ্যে একটা অদ্ভুত ভীতির সঞ্চার হয়, যার কারণ আজ অবধি আমার বোধগম্য হয়নি। বাড়িটা অদ্ভুতভাবে আকর্ষণ করে আমায়। মনে হয় ছুটে গিয়ে তলিয়ে দেখি, খুঁড়ে বার করি ইতিহাস। আসলে এই বাড়িটার একটা ইতিহাস আছে, যা লোক মুখে প্রচার হতে হতে এখন প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। সেই ইতিহাসের কানাঘুষো কিছু কিছু আমার কানেও আসেনি তা নয়, তবে সেসব নিয়ে খুব একটা মাথা আমি কখনোই ঘামাইনি। আমার শুধু ভালো লাগে অস্তমুখী সূর্যের আলোয় লাল হয়ে ওঠা ওই বাড়িটির দিকে অপলক নয়নে চেয়ে থাকতে। আমি রোজ সন্ধেবেলা এখানে আসি, তাকে দেখি, কত কি ভাবি আপন মনে। আবার যখন বাড়িমুখ হই তার কথা ভুলে যাই। রোজকার মতো আজও সান্ধ্য ভ্রমণ সেরে সেই আমি বাঁধা ঘাটের দিকে যাচ্ছি। তখন সূর্য অস্ত গিয়েছে। এই প্রদোষকালীন অস্তরাগের সাক্ষাৎ প্রতিভ হয়ে ভগ্নপ্রায় বাড়িটাকে আরো মোহময়ী লাগে। কে জানে কিসের একটা দুর্নিবার আকর্ষণে আমি আজকেও দাঁড়িয়ে গেলাম বাড়িটার সামনে। এমন সময় চোখে পড়ল সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে একটা বোট লাগানো। বোটের ছাদের উপর নামাজ পড়ছে মাঝি। দূর থেকে ভেসে আসছে মাগরিবের আজানের সুর। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে মাঝির নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা হচ্ছিল। হঠাৎ কানে এলো, যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, গায়কের গলায় যে প্রবল সুরালাপ আছে তা একদমই নয়, তবে প্রচণ্ড এক বিষাদ পরতে পরতে ফুটে উঠছে তার গলায়। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না। সেই সুরের আকর্ষণে পায়ে পায়ে এগিয়ে গেলাম বাঁধা ঘাটের দিকে। ভাবলাম গিয়ে একবার আলাপ করলে কেমন হয়। তার গান ততক্ষণে থেমেছে। খানিক ইতস্তত করার পর সাহস করে জিজ্ঞেস করলাম, তা মশাইয়ের কোত্থেকে আসা হচ্ছে? ভদ্রলোক বোধহয় শুনতে পেলেন না। আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে সিঁড়ির একদম শেষ ধাপে বসে এক মনে সেই সাহাবাড়ির দিকে হাঁ করে চেয়ে রইলে। আমি আবার জিজ্ঞেস করলুম, বলি, ও মশাই শুনছেন? আমায় বলছেন? আপনি ছাড়া আর এখানে কে আছে? হ্যাঁ বলুন। বলছি মশাইয়ের কোত্থেকে আসা হচ্ছে? ও, আমি আসছি রাঁচি থেকে। ও, কি করা হয়? বলতে বলতেই আমি সিঁড়ির পাশে ভদ্রলোকের বাঁ দিক ঘেঁষে বসলাম। উনি বললেন, এই ব্যবসা আর কি। কি ব্যবসা? হরিতকি, রেশমের গুটি, কাঠ, এইসবই। ওরে বাবা, সে তো অনেক টাকার ব্যাপার। তা এখানে কি মনে করে? ওই হাওয়া বদল করতে। ভদ্রলোকের কথা শুনে আশ্চর্য না হয়ে পারলাম না। বললাম, হাওয়া বদল? মশাই আজ প্রায় 6 বছর ধরে এখানকার হাওয়া আর তার সাথে সাথে প্রত্যেক দিন 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। কই, ফল তো কিছু হচ্ছে না।
রাঁচির থেকে যে এখানে হাওয়া বদল বেশ ভালো রকম হবে সে কথা অস্বীকার করার জো নেই, কি বলেন? তা বটে। তাই এখানে উঠেছেন কোথায়? ভদ্রলোক সেই ভগ্নপ্রায় সাহা বাড়ির দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই যে পিছনের বাড়িটায়। এবার আমি চমকে উঠলাম। বললাম, মশাই আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি? আহা, মশকরা করতে যাব কেন, যা সত্যি তাই তো বললাম। করেছেন কি? ও বাড়িতে সাপ পোকামাকড়ের আড্ডা। আর তাছাড়া আমারও সবে ভয় নেই, কিন্তু তাছাড়া কি বললেন না তো? আসলে এই লোকমুখে শুনেছি এই বাড়িটা নাকি অভিশপ্ত, রাত বিরেতে নাকি ভূতের উপদ্রব হয়। আমার কথা শুনে ভদ্রলোক কেমন অদ্ভুতভাবে হেসে উঠলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনি দেখেছেন নাকি কখনো এমন কিছু? না মশাই, সে আমার সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন, এই 6 বছরে এমন কিছু কখনো আমার চোখে পড়েনি। তাই বলছি কি, আপনি বরং এই গরিবের অর্থাৎ আমার বাড়িতে চলুন। হ্যাঁ, হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু এই বাড়িতে থাকার চেয়ে অনেক ভালো নয় কি? ধন্যবাদ। মশাইয়ের পরিচয়? তেমন কিছু করি না, ওই সামান্য স্কুল মাস্টার, নাম অবিনাশ চৌধুরী। কিন্তু আপনার থাকার সিদ্ধান্তটার কি হলো? আমার কথাটা এড়িয়ে গিয়ে ভদ্রলোক আমাকে আবার জিজ্ঞেস করলেন, এই বাড়ি অভিশপ্ত বলছিলেন না, কেন অভিশপ্ত সেটা কিছু জানেন? না ঠিক তেমন নয়, তবে ওই ভাষা ভাষা শুনেছি কিছু। এই বাড়িরই একজন বউ, কি যেন তার নাম, সে নাকি কোনো এক দুর্ঘটনায় মারা যায়। নামটা ঠিক মনে পড়ছে না, কি যেন একটা নাম। মণিমালিকা। হুম, ঠিক বলেছেন। কিন্তু আপনি কি করে জানলেন? ভদ্রলোক মৃদু হাসলেন খালি, তারপর রহস্যময় গলায় উত্তর দিলেন, এই বাড়ির সাথে আমার অনেক দিনের সম্পর্ক অবিনাশ বাবু, তাই আর কি। ও, আপনি এদের আত্মীয় হন বুঝি? আমার কথার কোনো উত্তর করলেন না ভদ্রলোক, কিন্তু কৌতূহল তখন আমার মাথায় চেপে বসেছে। আমি আবার বললাম, আমার খুব কৌতূহল জানেন এই বাড়ি সম্বন্ধে জানবার। আপনি কি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন? সে যে খুব একটা সুখকর কাহিনী নয় অবিনাশ বাবু। হোক না, শুনি না। বেশ, শুনুন তবে। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। এই বাড়িতে বসবাস করতেন ফণীভূষণ সাহা নামের এক ব্যক্তি। তার কাকা দুর্গামোহন সাহা ছিলেন প্রচুর বিষয় আশয় আর বিশাল ব্যবসার অধিকারী, কিন্তু অপুত্রক ছিলেন বলে তার ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন স্বয়ং ফণীভূষণ। ব্যবসার ভার হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি বেশ নামডাক করে ফেলেছিলেন। ফণীভূষণ কিন্তু যাকে বলে একেবারেই সেকেলে মানুষ ছিলেন না। লেখাপড়া শিখেছিলেন, দেখতে শুনতেও বেশ ছিল, কোট প্যান্ট পরতেন, ঘাঁটি ইংরেজি কথা বলতেন, এদিকে আবার ছিল এক মুখ দাড়ি। অনেকেই তাকে নব্যবঙ্গ বলে ঠাট্টা করত, যদিও সামনে কিছুই বলতো না। একে এত বড় ব্যবসায়ী, তার উপর তার সাহেব সুবোধদের মতো চালচলন, যে যাই বলুক তা পশ্চাতেই বলতো। তার ঘরের মধ্যেও এমন এক উপসর্গ এসে উপস্থিত হলো যে সেকালের চালচলন তিনি একেবারেই বর্জন করে ফেললেন। এক আষাঢ়ের সকালে ফণীভূষণ তার স্ত্রীকে নিয়ে উঠলেন এই সাহা বাড়িতে। এই বুঝি তোমার বাড়ি? কেন, পছন্দ হয়নি বুঝি? না, তা নয়। কে কে আছেন এই বাড়িতে? আমি আর আমার ভৃত্য মদন এতদিন এখানে থাকতাম, এবার তুমি এলে, তারপর আমাদের খোকা খোকু আসবে। ধ্যাত, তুমিও না। কিন্তু এত বড় বাড়িতে মোটে 3 জন। তোমার বুঝি ভয় করবে মনি? না না, ভয় করবে কেন? আমার একা থাকতে ভালোই লাগে। বেশ, চলো তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। শুধু আমার ঘর? না না, ভুল হলো, আমাদের ঘর।
আসলে তার স্ত্রীটি ছিলেন ভারী সুন্দরী, একে কলেজে পড়া, তার উপর আবার সুন্দরী স্ত্রী। সুতরাং সামান্য অসুখ হলেও ডাকা হতো অ্যাসিস্ট্যান্ট সার্জনকে। অসন বসন ভূষণও সেই সাথে উত্তরোত্তর বেড়ে উঠতে লাগলো। এই অবধি বলে ভদ্রলোক একটু থামলেন, আমায় জিজ্ঞেস করলেন, মশাই নিশ্চয় বিবাহিত? হ্যাঁ, ওই আর কি। তবে তো এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী, এই তিনটে জিনিসই বড় ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুস্ত্রী বা নির্ধন তা কিন্তু নয়, বরং সে হলো অত্যন্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন আমি এ কথা বললাম, তবে বলি, আমি এ সম্বন্ধে অনেক ভাবনা চিন্তা করেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষে সে সুখ খুঁজে নিতে পারে না। নরনারীর ভেদ হওয়া থেকেই স্ত্রীলোক নানা কৌশলে পুরুষকে ভুলিয়ে বা বশ করার বিদ্যা চর্চা করেই আসছে। কিন্তু যে স্বামী আপনা আপনি বশ হয়ে যায়, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার হয়ে পড়ে। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটুকুও না দেয়, তবে স্বামীর অদৃষ্টে তো মন্দ বটেই, তবে তার স্ত্রীর আরো বেশি হয়। ফণিভূষণও ঠিক এইখানেই গণ্ডগোলটা করে বসল। নব্য সভ্যতার শিক্ষামন্ত্রে সে তার পুরুষ সুলভ বর্বরতা হারিয়ে এমন ভালো মানুষ হয়ে পড়েছিল যে তাদের দাম্পত্য সম্বন্ধটা একেবারে শিথিল হয়ে গিয়েছিল। শুধু দাম্পত্য নয়, ব্যবসাতেও ধীরে ধীরে নিজের রাশটা হারাতে লাগলো সে। ও, তুমি এসেছো? বলনি তো আমায়। আমি তো তোমার গান শুনছিলাম মনি। বেশ গাও তো, মাঝে মাঝেই তো গানটা অভ্যেস করতে পারো। ধুর, ওসব কি আমি পারি নাকি? ভেতরে আসবে না? বাইরে দাঁড়িয়ে আছো যে। আসতে পারি, তবে একটা শর্তে। শর্ত? সে আবার কি? চোখ বুজে থাকবে তুমি। কেন? করো না যা বলছি। আচ্ছা বেশ। এইবার এই তো, বাহ, বেশ লাগছে তো। আরে কি করছো বলো তো? এবার চোখ খোলো। এ কি? এ তো বাজু বন্ধ। কেমন? দারুণ হয়েছে, কি সুন্দর দেখতে। আরও আছে, এই যে দেখছো, একটা ঢাকাই শাড়ি। দেখি দেখি আমার মনিকে, এই তো, কি সুন্দর দেখাচ্ছে। যে স্ত্রী এমন বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি, কিংবা বিনা দুর্জয় অভিমানে বাজুবন্ধ থেকে দামি নেকলেস সবই লাভ করে, তার নারী প্রকৃতি এবং ভালোবাসা একেবারেই নিশ্চেষ্ট হয়ে যায়। সে কেবল গ্রহণই করত, কিছুই দিত না। এদিকে তার নিরীহ আর নির্বোধ স্বামীটি মনে করত দানি বুঝি প্রতিদান পাবার উপায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল এমন হলো যে মণিমালিকা তার স্বামীকে শুধুই নিজের ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ জোগাবার যন্ত্র মনে করতে শুরু করলো। আর যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল জোগাবারও দরকার পড়ল না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কাজের জন্য এইখানেই তাকে বেশিরভাগ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি মাসি অন্যান্য আত্মীয়রা ছিল।
কিন্তু ফণিভূষণ তো আর পিসি মাসিদের উপকারে লাগার জন্য বিশেষ করে সুন্দরী স্ত্রী ঘরে আনেননি। ফণিভূষণ ভেবেছিল স্ত্রীকে সে আর 5 জনের কাছ থেকে এনে আলাদা করে রাখলে সব সময় বেশি করে কাছে পাওয়া যাবে। তাই সে তাকে একলা বাড়িতে নিয়ে এলো। তবে এর ফল হলো উল্টো। আসলে মণিমালিকা খুব একটা কথা বলতে ভালোবাসে না। তাই সে না পারলো স্বামীকে ভালোবাসতে, আর না পারলো পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভাব জমাতে। এমনকি কোনো ব্রত উপলক্ষে ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবকে ভিক্ষা দেওয়া এসবও সে কখনো করেনি। স্বাভাবিক স্ত্রীজাতি সুলভ কোনো বৈশিষ্ট্যই তার মধ্যে ছিল না। সে কোনো জিনিস নষ্ট হতে দেয়নি। কেবল স্বামীর আদর আর যা পেয়েছে তাই জমা করে রাখত। আরও আশ্চর্যের বিষয় এই যে সে তার অপরূপ যৌবনশ্রী হতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটতে দেয়নি। লোকে বলে তার 24 বছর বয়সেও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। তবে এত কিছুর মধ্যে ক্রমে একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করে। হয়তো যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধহয় সুদীর্ঘকাল তাজা থাকে, কৃপণের মতো অন্তরে বাহিরে নিজেকে জমিয়ে রাখতে পারে। বিধাতা বোধহয় এইসব দেখেই অলক্ষ্যে হেসেছিলেন। নইলে এমন ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো মেয়েটাকে নিষ্ফলা করে রাখবেন কেন? তাকে সন্তান হতে বঞ্চিত করলেন। তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে নিজের লোহার সিন্দুকের মণিমাণিকের চেয়েও বেশি করে বুঝতে পারে, যা বসন্ত প্রভাতের নব সূর্যের মতো নিজের কোমল উত্তাপে তার হৃদয়ের বড় পিণ্ডটাকে গলিয়ে সংসারের উপর স্নেহ বর্ষণ করে। মোট কথা এই হলো যে ফণিভূষণের সংসারে তেমন গোলমাল না বাঁধলেও তার হৃদয় কি একটা দুঃসাধ্য উৎপাদ অনুভব করত। তার স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রমও ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তার সহধর্মিনীর শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করে কেবল হীরা মুক্তার গয়না ঢালত, কিন্তু সেগুলো গিয়ে পড়ত লোহার সিন্দুকে। হৃদয় সেই শূন্যই থাকত। বুঝলেন মশাই, ব্যবসায়ী হতে গেলে যেমন নব্য বাবু হলে চলে না, তেমনি স্বামী হতে গেলেও পুরুষ হওয়াটা দরকার। এই কথায় সন্দেহ মাত্র করবেন না। ঠিক এই সময় কোত্থেকে একপাল শেয়াল ডেকে উঠল। গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো সেই অন্ধকার সমাভূমির কৌতুক প্রিয় শৃগাল সম্প্রদায় এমন দাম্পত্য নীতি শুনে ফণিভূষণের আচরণে ব্যঙ্গাত্মক অট্টহাস্য করছে। খানিক পরে শৃগাল বাহিনীর ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হলে মহাশয় আবার তার কাহিনী শুরু করলেন। ইতিমধ্যে একটা ফাঁড়া এসে উপস্থিত হলো ফণিভূষণের জীবনে। কি একটা কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়ল। ফণিভূষণ যতই তার নিজের স্ত্রীর থেকে চেপে রাখতে লাগলো সেই কথা, মণিমালিকা যেন ততই কৌতূহলী হয়ে পড়ল। অগত্যা স্বামীর কাছ থেকে কথা আদায় করার চেয়ে তার এক কর্মচারীকে ডেকে পাঠালো নিজের অন্দরমহলে। কর্মচারী লোকটি অবশ্য মণিমালিকার পূর্ব পরিচিত। তার নাম মধুসূদন। কোনো এক দূর সম্পর্কের জ্ঞাতি হবে বোধহয়। সে আসতে না আসতেই মণি তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো মধুদা? ব্যবসায় নাকি কি সব ভাড়া এসেছে? আরে ও তুমি বুঝবে না, আরে এইসব তো চলতেই থাকে, তেমন কিছু না। আমায় বলো না মধুদা, আমি ঠিক বুঝবো। গুরুতর না হলে উনি এমনটা কখনো করেন না। কি আবার করলেন উনি? একটা লহরি কিনে দেবেন বলেছিলেন। কাল বললেন কদিন দেরি হবে, ব্যবসায় নাকি মন্দা চলছে। এই ব্যাপার? আচ্ছা মনি, এসব তোমার ছেলে মানুষই। ব্যবসার লহরি কি এক হলো বলো?
আর তাছাড়া এত গয়না নিয়ে কি করবে? মেয়েদের গয়না নিয়ে কোনো কথা বলতে নেই। তুমি বলো না কি সমস্যা? সে অনেক ব্যাপার। ফণীবাবু তো আর আমার কথা শুনবেন না। আর একটু বিচক্ষণ হলে ভালো হতো। বারবার বলেছিলাম, শুনলেন না। এত বড় একটা অর্ডার এইভাবে কেউ হেলায় হারায়? এবার সবাইকেই ভুগতে হবে। অবস্থা একেবারেই ভালো না মনি। নেহাত জিজ্ঞেস করলে তাই বললাম, ভয় হয়। তাকে না শেষমেশ তোমার কাছে এসেও হাত পাততে হয়। কেন? আমার কাছে কেন? না, মানে আমি আসলে বলতে চেয়েছি যে অবস্থা এতই খারাপ যে বলার মতো না। কিন্তু আমার কাছে কেন? আমি কি করতে পারি? আহা, সেসব এখন থাক। আমি যাই, অনেক কাজ পড়ে আছে কি না। শুধু একটাই কথা, সাবধানে থেকো, কেমন? দরকার হলে তোমার এই ভাইটিকে বলো, বিপদে আপদে পাশে পাবে। আসি, হ্যাঁ। মধুসূদন বড় চতুর স্বভাবের লোক ছিল। সে জানতো তার দূর সম্পর্কের এই বোন অত শত না বুঝলেও তার স্বামীকে খানিক সন্দেহ করবেই। এ তো চিরকালই দেখে আসছি। পুরুষ বেচারা এমনিতেই বড় সন্ত্রস্ত হয়ে থাকে দাম্পত্যে। সেখানে এটা তো সত্যি যে ফণীভূষণের ব্যবসা এই মুহূর্তে বড়ই টলমল করছে। মণিকে যদি একবার বিশ্বাস করানো যায় যে ফণী এখন সব থেকে বেশি দুশ্চিন্তার বিষয়, তাহলে মণিকে কায়দা করে বাগে আনতে পারলেই কেল্লা ফতে। কারণ কপট দক্ষিণ পুরুষের কাছে তার স্ত্রীর গয়না সম্পত্তির মূল্য অনেক। প্রথমে মনির বিশ্বাস, আর তারপরে সব কিছু নিজের করে নিতে পারবে মধুসূদন। এমন সুদূর প্রসারী চিন্তা করতে করতে মধুসূদন সেদিন নিজের ঘরে অন্তর্হিত হওয়ার সাথে সাথে ফণীভূষণ এলো মণিমালিকার কাছে। মণি, মানে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি ব্যাপার? না, আসলে আমার ব্যবসা নিয়ে একটা সমস্যা। সে কথা আমায় বলছো কেন? আগে তো ব্যবসা নিয়ে কখনো কিছু বলনি। আসলে বাজারে এত দেনা হয়ে গেল যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি করব। তাই ভাবলাম তোমার কাছে একবার। আমার কাছে কেন? আমি কি করতে পারি? না, আমি যদি তোমায় পরে আবার সব গয়না গড়িয়ে দিই, মানে এখন আসলে যদি তুমি কিছু মনে না করো, তাই আর কি। গয়না? সেসব কথা কেন আসছে এখন? আমি তো কিছু বলিনি। লহরি গড়িয়ে দেবে বললে, সে তো পরে হবে। আমি তো সেটা শুনে কিছু বলিনি। না 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 না, সে কথা নয়, সে কথা নয়। যদি তুমি মানে আমায় কিছু গয়না দিয়ে, আমি কথা দিচ্ছি আবার ব্যবসা ফিরলেই আমি সব গড়িয়ে দেবো। এই ধরো লহরির সাথে আর একটা সীতাহার। এখন আসলে একদম টানাটানি চলছে। আমি তোমায় গয়না দিয়ে দেব? ছি, এ কথা তুমি মুখে আনলে কি করে? পুরুষ মানুষ হয়ে কি বলছো তুমি? না, ও আমি পারবো না। তুমি একদম এসব কথা বলবে না, আর একদম না। ফণীভূষণ ভেবেছিল যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও হতে টাকা জোগাড় করতে পারে, অন্তত 1,00,000 টাকা, আর বাজারে যদি এই টাকার চেহারা দেখানো যায়, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে নৌকার পালে হাওয়া লাগতে পারে। এই অবস্থায় মনির গয়নাগুলো বন্ধক রাখলেও লেখাপড়া এবং বিলম্বের কোনো কারণ থাকে না। চটপট এবং সহজেই কাজ হয়ে যায়। কিন্তু নিজের স্ত্রীর কাছে অন্য স্বামীরা যেমন সহজভাবে যেতে পারে, ফণীভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না। কাজেই দুর্বলভাবে তার কথাগুলো বলাতে মণিমালিকা পত্রপাঠ নাকচ করে বসল। ফণীভূষণ তখন একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু পাল্টা আঘাত করতে সে পারল না। কারণ পুরুষোচিত বর্বরতা লেশমাত্র তার মধ্যে ছিল না। যেখানে জোর করে তার কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের আন্তরিক ক্ষোভ পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসাই একমাত্র অধিকার, সেখানে সর্বনাশ হয়ে গেলেও সে বলকে প্রবেশ করতে দেবে না। এই ছিল তার মনের ভাব।
যাই হোক, নিজের উন্নত হৃদয় ভিত্তির গর্বে স্ত্রীর ওই কঠিন মুখমণ্ডল দেখে তার গয়না স্পর্শ না করেই ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। মনে মনে সে প্রতিজ্ঞা করল, সব দেনা মিটিয়ে তবেই ফিরবে। কি জানেন মশাই, সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা না চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি ভালো চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহু কালাগত প্রাচীন সংস্কার দিয়ে গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা তার বাইরে গিয়ে পড়ে। এরা এক অদ্ভুত প্রকৃতির হয়, কিন্তু রহস্য বোঝাই দায়। মণিমালিকা ততক্ষণে ঈশান কোণে মেঘ দেখে ফেলেছে। সে আবার মধুসূদনের সাথে পরামর্শ করতে বসল। সে জানত, মধুদা যতই কুটিল হোক না কেন, সে বুদ্ধিমান। তার স্বামীর এই দুর্দশার ভাগীদার মণি কেন হবে? এই প্রশ্নই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মধুসূদনও ছিল এই সুযোগে। মণিকে একেবারে হাতের মধ্যে করে নেওয়ার সুযোগ আর আসবে না। তাই সে মৌকা পেয়ে বলে বসল, গতিক সুবিধার নয় মণি, তুমি যদি এখনই সাবধান না হও বিপদে পড়বে। তাহলে এখন আমি কি করব? দেখো, ফণিভূষণবাবু কখনই টাকা সংগ্রহ করতে পারবেন না। ব্যবসার হাল অত্যন্ত খারাপ, আর শেষকালে তোমার এই গয়নাতে টান পড়বেই। মণিমালিকা মানুষকে যেরূপ জানত, তাতে ভাবল এমন হওয়া অসম্ভব নয়, এবং মধুসূদন হয়তো তাকে কোনোভাবে এই বিপদে সাহায্য করতে পারবে। সে তার স্বামীকে কখনোই বিশ্বাস করতে পারেনি। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করতে পারে না। অতএব যতই ওই গয়না সিন্ধুকে বন্ধ পড়ে থাক, সেটাই তার একমাত্র যখের ধন। সেসব তার সন্তানের মতো ক্রমে ক্রমে বছরে বছরে বেড়ে উঠেছে। এসব তার 7 রাজার ধন, মানিক, তার অনেক দিনের অনেক স্বাদের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহ্বরে নিক্ষিপ্ত হবে। এটা কল্পনা করে তার সর্বশরীর হিম হয়ে এলো। সে বলল, আমার বড্ড চিন্তা হচ্ছে মধুদা। উনি যদি আবার আসেন? সে ওনাকে আসতেই হবে। বাজারে আর কেউ ধার দেবে না ওকে। তবে কি করা যায়? আমার মাথায় যে কিচ্ছু আসছে না। তুমি বরং এক কাজ করো, গয়নাগুলো নিয়ে এবেলা বাপের বাড়ি চলো। আমিও না হয় সঙ্গে যাব, চিন্তা নেই, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওনাকে কি বলবো? উনি যদি বাড়ি ফিরে দেখেন আমি নেই, তবে তো... আহা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে ও বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার এইখানেই ফিরে আসব। তারপর ফণিবাবুকে আমি যা হোক কিছু একটা বলে বুঝিয়ে দেবো, চিন্তা নেই। মধুসূদন ভাবল এই তার সুযোগ। ভুলিয়ে ভালিয়ে যদি কিছু অংশ, এমনকি অধিকাংশ যদি ভাগে আসে, তাহলে সে তো বর্তে যাবে। বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠাউরালো। লোভে শিউরে উঠল সে। এতদিনে সব কিছু বাগে পেয়েছে বলে মনে করে সে বেজায় খুশি হলো। মণিমালিকা উপায়ন্তর না দেখে এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হলো। এক আষাঢ় শেষে সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারেই একখানা নৌকা এসে দাঁড়ালো। তার মধ্যেই সন্তর্পণে 2 জন ব্যক্তি চুপিসারে বেরিয়ে গেল। কেউ জানল না যে সাহাবাড়ির বউ রাত্রের অন্ধকারে বাড়ি ছাড়ল। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। আমি রুদ্ধশ্বাসে এই ইতিহাস শুনছিলাম। উনি থামতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর তারপর কি হলো? মণিমালিকার এক অদ্ভুত স্বভাব ছিল। জগৎ সংসারে সবাইকে সে একটু সন্দেহের চোখেই দেখত। এটা কিছু ক্ষেত্রে একটু নিন্দনীয় হলেও এই ক্ষণে সেটা কার্যকরী হলো। সে এক এক করে সমস্ত গয়না পরে নিল। মাথা থেকে পা পর্যন্ত গয়না ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না।
গয়নার বাক্স নিয়ে মধুসূদনের সাথে একা যাওয়া সমীচীন হবে না ভেবেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। সে বড় চতুর আর কুটিল। পথের মধ্যে কি করে বসে এই আশঙ্কা সবসময় মণিকে গ্রাস করছিল। গয়নার বাক্স যদিও বা কেউ ছিনিয়ে নেয়, তবু তার গা থেকে গয়না খুলতে হলে তাকে না মারা পর্যন্ত উপায় নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়ে সে বের হলো। এদিকে আগে ভাগেই ঘাটে অপেক্ষা করছিল মধুসূদন। মণির সঙ্গে কোনো রকম বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণেরও অধিক গয়নাগুলি আচ্ছন্ন ছিল তা সে অনুমান করতে পারেনি। এ কি, খালি হাতে যে? গয়নার বাক্স কই? সেসব আছে। এখন চলো, পশ্চিম দিকটা দেখেছো? ঝড় উঠতে পারে, তাড়াতাড়ি চলো। সে যাচ্ছি, কিন্তু তুমি আমায় বলো তো সেই গয়নার বাক্স কই? বললাম যে আছে। কই? গয়নার বাক্সটা আমার কাছে দাও। তোমার কাছে থাকলে বিপদ হতে পারে। সে পরে হবে, এখন নৌকোটা খুলে দাও তো, ঝড় আসার আগেই পৌঁছতে হবে। কিন্তু আর কিন্তু নয়, চলো। আর গয়নার বাক্স নিয়ে তুমি ভেবো না, গয়না আমার সঙ্গেই আছে। আমার প্রাণ থাকতে ও জিনিস আমার থেকে কেউ নিতে পারবে না, কেউ না। মানে? এই শুনে মণিমালিকা হাসতে লাগলো। তারপরেই নিজের গা থেকে চাদর সরিয়ে দেখালো। এই দেখো। সেটা ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নালোকে মণিমালিকার সর্বাঙ্গ চকচক করে উঠল দামি অলঙ্কার আর রত্নখচিত সামগ্রীর বহরে। মধুসূদন হতভম্ব হয়ে চেয়ে রইল। এ কি করেছে সে? মণি যে এভাবে তাকে টেক্কা দেবে সে তো বুঝতেও পারেনি। তার কঠিন মুখমণ্ডল ক্রমেই ক্রূর থেকে ক্রূরতর হয়ে উঠছিল, আর ক্ষণে ক্ষণে তাকে বিদ্রূপ করে হেসে উঠছিল মণি। মধুসূদন বুঝতে পেরেছিল যে হাতে বেশি সময় নেই, কিন্তু উপায় তো একটাই। তাই সে মনস্থির করে ফেলল। কিন্তু বিধাতা বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল। দুপা এগোতে না এগোতেই ভীষণভাবে দুলে উঠল নৌকাখানা। রৌদ্ররূপে আছড়ে পড়ল এক কালান্তক ঝড়। তারপর প্রকৃতির সে রোজ যে কিভাবে ঠান্ডা হয়েছিল, কিভাবেই বা তারা দুজনে মুক্তি পেল। আদৌ তারা মুক্তি পেয়েছিল কিনা কারোর জানা নেই, কারণ কোনোদিনই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি বলেই জানা যায়। ভদ্রলোক আবার একটু থেমে দম নিলে। এই রুদ্ধশ্বাস কাহিনী শুনে আমার রোম খাঁড়া হয়ে গিয়েছিল। চুপ করে ভাবছিলাম, এত কিছু এই ভদ্রলোক জানলেন কি করে? তার সাথে ফণীভূষণ বা মণিমালিকার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল বোধহয়। ভাবনায় ছেদ পড়ল। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন। ফণীভূষণ বেচারা কয়েকদিন পর ফিরে এসে উপলব্ধি করল যে কি হয়েছে। মণি যে নেই সেটার আঘাত তার কাছে বড় বেদনাদায়ক ছিল। তার স্ত্রী না জানলেও বেচারা মণিকে সে বড় ভালোবাসত। এই বাড়ির প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো যদি কোনো সূত্র পাওয়া যায়, কিন্তু হায়, মণি যে একেবারেই তাকে পরিত্যাগ করেছিল। শেষে গোমস্তার কাছে একটা চিঠি পেল। মণির লেখা চিঠি, অগোছালো, কিন্তু মূল বক্তব্যটা বড় স্পষ্ট। শ্রীচরণেষু, আপনার সকালের ব্যবহারে আমি যার পর নাই বিস্মিত। আমি কোনোদিনই আপনার ব্যবসায় মাথা ঘামাইনি। সে বুদ্ধি বা আমার কোথায়? আপনি বিজ্ঞ মানুষ, ভালো বুঝবেন। কিন্তু তাই বলে ব্যবসায় মন্দা হতেই সোজা আমার গয়না বিক্রির কথা তুললেন। ওইগুলোই তো আমার সম্বল। আমার আর কি আছে বলুন তো? এ সংসারে কাকে অবলম্বন করে বাঁচবো আমি? ব্যবসা নিয়ে আপনি এমনই ব্যস্ত যে সব কথা বলা হয়ে ওঠে না। তবু বলছি, ওগুলো আমি প্রাণ থাকতে হাতছাড়া করতে পারবো না।
সব নিয়ে আমি বাপের বাড়ি চললাম। পরে সময় করে ঠিক ফিরে আসব, চিন্তা করবেন না। ভালো থাকবেন। ইতি মণিমালিকা। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিকই বুঝল। তার মনে এই আঘাতটা এত প্রবল হলো যে সে গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হলো। তবু তাকে সে সন্দেহ করল। নিজের একাকিত্ব যেভাবে পরতে পরতে সে ফুটিয়ে তুলেছে তা ঘোচাবার কম চেষ্টাও তো সে করেনি। তবুও মণি তাকে এইভাবে ঠকালো। কিন্তু ফণি অন্য প্রকার মানুষ ছিল। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুব্ধ হয়ে যাওয়ার কথা ছিল, ফণিভূষণ তাতে ক্ষুব্ধ হলো মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি বা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে তবে সেই পুরুষকে ধিক। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা তো এইরূপই বন্দোবস্ত করেছিলেন, কিন্তু এখানে হলো তার উল্টোটা। ফণিভূষণ অপরাধীন স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক। আমার কর্তব্য আমি করে যাব, সবার অগোচরে, সবার নিবৃত্তে। আসলে যতই মান অভিমান হোক, কেউ কাউকে ছেড়ে গেলে তার আঘাত হয় বড় সাংঘাতিক। মনির এহেন আচরণে স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এই ভালোবাসা, এই বাণিজ্য সমস্তই ব্যর্থ। এই চিরজীবনে সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করে অনেক দূরে ফেলে দিল। স্ত্রীর সম্বন্ধে সে কোনো রকম খোঁজ করার চেষ্টা করল না। সে মনে করল, যদি ইচ্ছে হয় তো ফিরে আসবে, আমি কেন তাকে আনতে যাব? থাকুক সে নিজের মতো। কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা যার কাছে চিঠি দিয়ে মণি বাড়ি ছেড়েছিল, সে এসে বলল, এমন করে চুপ করে থাকলে কি হবে বাবা? ঝগড়া অভিমান তো সবার মধ্যেই হয়, তাই না? না থাক, ও যখন নিজেই বেরিয়ে গেছে আমার আর কিছু বলার নেই। তা বললে হয় নাকি? কর্তৃবধূর খবর নেওয়া চাই তো। আচ্ছা বেশ, তুমি না নিলে আমি না হয় খবর পাঠাচ্ছি। এই বলে বৃদ্ধ গোমস্তা নিজেই মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠিয়ে দিল। কিন্তু সকলকে তাজ্জব করে সেখান থেকে খবর এলো মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছায়নি। এবার ফণিভূষণের টনক নড়ল, চারিদিকে খোঁজ পড়ে গেল। নদী তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকার মাঝিকে, তারা কোন পথে গেল, তার কোনো সন্ধানই মিলল না। সর্বপ্রকার আশা ছেড়ে একদিন ফণিভূষণ সন্ধ্যের দিকে তার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করল। সেদিন ছিল জন্মাষ্টমী। সকাল থেকেই অবিশ্রান্ত বৃষ্টি পড়ে চলেছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, যেখানে আটচালার মধ্যে বারোয়ারি যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হয়ে কানে প্রবেশ করছে। বাদলার হাওয়া, বৃষ্টির ছাড়, যাত্রার গান ঘরের মধ্যে একসাথেই প্রবেশ করছিল। তার কোনো খেয়ালই ছিল না ঘরের দেওয়ালে আর্ট স্টুডিওতে রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটি গামছা ও তোয়ালি, একটি চুড়ি পেরে ও একটি ডুরে শাড়ি শুদ্ধ ব্যবহারযোগ্যভাবে পাকানো হয়ে ঝুলছে। ঘরের কোণে টিপাইয়ের উপরে পিতলের ডিবায় মণিমালিকার নিজের বানানো গুটি কতক পান শুষ্ক হয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার আবাল্য সঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাঁচের ডিক্যান্টার, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত
অতি পরিপাটি করে সাজানো। কেবল নেই একজনই, মণিমালিকা। ফণিভূষণ মনে মনে প্রার্থনা করে, কোথায় গেল মণি? কেন সে আসে না? কেন সে দীপটি জ্বালিয়ে ঘর আলো করে না? আয়নার সম্মুখে সে কেন দাঁড়িয়ে থাকে না তার প্রিয় শাড়িটি পরে? সে যে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু হায়, এই অনাথ জড় সামগ্রী নির্বাকভাবে হতাশা আরো বাড়িয়ে তোলে। কোনো উত্তর দেয় না। গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা, যাত্রার গান থেমে যায়। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে আছে। হঠাৎ মনে হলো খুব মিহি একটা শব্দ, অনেকটা যেন ঋণী ঋণী শব্দ তুলেছে। চমকে ওঠে ফণিভূষণ। মণি! এক দৌড়ে বেরিয়ে আসে সে। বাইরের অন্ধকার জগৎব্যাপী হয়ে তার অভ্যন্তরেও একটা নিরন্ধ্র আধার সৃষ্টি করেছিল। শব্দটা ক্রমশ বাড়ছে। এখন মনে হলো একটা ঠক ঠক শব্দের সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা যাচ্ছে। হে, নিশ্চয়ই মণি। ফিরে এসে কি তার সাথে লুকোচুরি খেলার স্বাদ হলো? আচ্ছা, আসুক। তার জন্য সে একটা গয়না কিনে রেখেছে। সে কথা তাকে বলার সুযোগ হয়নি। ভেবেছিল কলকাতা থেকে ফিরে সেটা বলবে, কিন্তু সে আর হলো কই। ফণিভূষণ ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ায়। শব্দটা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। মনে হলো নদীর ঘাটের উপর থেকে সে যেন উঠে আসছে। তখন প্রায় মধ্যরাত্রি। নদীর জল আর রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ তার উৎসুক দুই চোখ নিয়ে মসীকৃষ্ণ অন্ধকার ঠেলে এগিয়ে যেতে চেষ্টা করতে লাগলো। তার স্ফীত হৃদয় আর ব্যগ্র দৃষ্টি ব্যথিত হয়ে উঠতে লাগলো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। প্রকৃতি নিশীথ রাত্রে নিজের মৃত্যু নিকেতনের সামনে হঠাৎ অতিথি সমাগম দেখে দ্রুত হাতে আরও একটি বেশি করে পর্দা ফেলে দিল। শব্দটা ক্রমে ঘাটের সিঁড়ি ছেড়ে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। বাড়ির সম্মুখে এসে সেটা থামল। দেউড়ি বন্ধ করে যাত্রা শুনতে গিয়েছিল দারোয়ান। সেই রুদ্ধ দ্বারের উপর ক্রমাগত আঘাত পড়তে লাগলো, যেন অলঙ্কারের সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের উপর এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। দৌড়ে উঠে সেদিকে যেতেই সে বুঝতে পারল সে এক ভয়ানক দুঃস্বপ্ন দেখছে। সে নিজেকে তার শয়নকক্ষে ঘর্মাক্ত অবস্থায় আবিষ্কার করল। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে উঠেছে। স্বপ্ন ভেঙে সে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল। আর তারই সাথে যাত্রার ছেলেরা শেষ পর্বে ভোরের সুরে তান ধরেছে। যদিও সমস্ত ব্যাপারটা স্বপ্ন ছিল, কিন্তু ফণিভূষণের মনে হলো সে যেন এক অসম্ভব আকাঙ্ক্ষার সফলতা থেকে বঞ্চিত হলো। সেই ছমছম শব্দের সাথে দুরাগত ভৈরবীর তান তাকে বারবার বলতে লাগলো, এ জাগরণী স্বপ্ন, এ জগৎ পুরোই মিথ্যে। এর পরের দিনেও যাত্রা ছিল এবং দারোয়ানও ছিল ছুটিতে। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকার লোক এসেছে যে, বড় দরজা তাই খোলা রাখতে সাহস পাই না। সে হোক, তবু যা বলছি তাই করো। তবে আমি সমস্ত রাত হাজির থেকে পাহারা দিব। না না, দরকার নেই। তুমি যাত্রা শুনতে যাও বড়, কোনো চিন্তা করো না। কিন্তু এভাবে আপনাকে একা রেখে? বললাম তো না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। আমি একটু একা থাকতে চাই। যাও যাও যাও, যা বলছি তাই করো। দারোয়ান ভারী আশ্চর্য হলো। মনিব যদি এমন হুকুম দেয় তাহলে সেইবার কি করে। পরদিন সন্ধেবেলায় আলো নিভিয়ে এসে যাত্রা শুনতে গেল। ফণিভূষণ বসে রইল জানলার ধারে। আকাশে সেদিন গুমট ভাব। চারিদিকে যেন একটা অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ব্যাঙের ডাক আর যাত্রার গান একত্রেও সেই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে ছিল একটা অসংগত অদ্ভুত রস। অনেক রাত্রে এক সময় সবকিছু চুপচাপ হয়ে এলো।
যাত্রার দলের ছেলেরাও তখন গান গাইছে না। বোঝা গেল এইবার সময় এসেছে। এমন সময় নদীর ধারে একটা ঝমঝম শব্দ উঠতেই ফণিভূষণ সচকিত হয়ে উঠল, কিন্তু সেদিকে কোনো মতেই চোখ ফেরালো না। তার ভয় হলো পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তার সকল প্রয়াস ব্যর্থ হয়, পাছে আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে তার সকল শক্তি নিজের মনকে দমন করার জন্য প্রয়োগ করল। কাঠের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল। সিঞ্জিত শব্দ ঘাট থেকে ক্রমে ক্রমে অগ্রসর হয়ে অন্দরমহলে প্রবেশ করতে লাগলো। বোঝা গেল গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরের দিকে উঠে আসছে। ফণিভূষণ যেন আর কিছুতেই নিজেকে দমন করতে পারল না, তবু রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলো। এ কেমন খেলায় মাতল মণি? কিছু না বলে চুপ করে বসে রইল ফণিভূষণ। সেই শব্দ ক্রমে গোল সিঁড়ি বেয়ে এগিয়ে এলো ঘরের আরো কাছে। অবশেষে শব্দটা তার শয়নকক্ষের ঠিক বাইরে এসে থেমে গেল। এবার কেবল চৌকাঠি পার হলেই হয়। এমন রুদ্ধ মুহূর্তে ফণিভূষণের মাথায় একটা বুদ্ধি এলো। সে ধীরে ধীরে মণির জন্য সদ্য কেনা সীতাহারখানা পাশের টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল। যদি মণি সেটা দেখে চুপিসারে উপস্থিত হয়, অমনি তাকে জড়িয়ে ধরে হাজারবার ক্ষমা প্রার্থনা করবে, বুঝিয়ে দেবে সে ঠিক কতটা ভালোবাসে মণিমালিকাকে। শব্দটা এবার যেন ঘরের ভিতর ঢুকে গেল, কিন্তু এমন রুমঝুম শব্দের সাথে ওই ঠকঠকানি শব্দ কেমন যেন বেমানান লাগছিল। ফণির মনে হলো ব্যাপারটা যেন ঠিক স্বাভাবিক নয়। এমন শব্দ কি থেকে হতে পারে সেই ভেবে তটস্থ হয়ে ফণিভূষণ কোনোভাবে দমবন্ধ হয়ে বসে রইল। এবারে সে শিয়রে এসে উপস্থিত হতেই ফণিভূষণ চোখ খুলে ফেলল। সে আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠতে লাগলো। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে চিৎকার করে উঠল, মণি! কিন্তু এ কি? ও কে দাঁড়িয়ে ওখানে? এক মাথা ঘোমটা নিয়ে ও কি মণি? যে দাঁড়িয়ে তার গা ভর্তি গয়না, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন? ঘোমটার আড়ালে একরাশ জমাট বাঁধা অন্ধকার দেখে যেন চমকে উঠল ফণিভূষণ। ও কে? তারপর অবয়ব ধীরে ধীরে টেবিলের দিকে এগোতে লাগলো। উন্মুক্ত সীতাহার রূপলি চাঁদের আলোয় ঝকঝক করছে। মণি কি তবে জানতে পেরেছে এটা তার জন্যই? তাই কি সে এসেছে? যেই না আর একটু এগিয়েছে মণি, ফণিভূষণ অমনি তাকে জাপটে জড়িয়ে ধরতে গিয়ে শিউরে উঠল। এ কি দেখছে সে? ঘরে তখন নবোদিত দশমীর চন্দ্রালোক এসে প্রবেশ করেছে, আর সেই আলোয় তার সামনে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। আর সেটা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছে। তার 8 আঙুলের আংটি, করতলের রত্নচক্র, প্রকোষ্ঠের বালা, বাহুর বাজুবন্ধ, গলার কণ্ঠি, মাথার সিঁথি, আপাত মস্তক প্রত্যেকটি অস্থির আভরণ সোনায় হীরায় ঝকঝক করছে। সেই কঙ্কালের সবচেয়ে ভয়ানক হলো তার অস্থিময় মুখটা। তার চোখ দুটো যেন ভয়ানক রকমের সজীব। সেই চোখের কালো তারা, সেই ঘন দীর্ঘ পদ্ম, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি, এ যে তার মণিমালিকা। এমন ভয়ানক দৃশ্য সে আগে কখনো দেখেনি। সেই কঙ্কালের দিকে তাকিয়ে তার সর্বশরীরের রক্ত হিম হয়ে এলো। প্রাণপণে চোখ দুটো বুঝতে চেষ্টা করলো ফণিভূষণ, কিন্তু কিছুতেই পারল না। তার চোখ দুখানা মরা মানুষের মতো নির্নিমেষ তাকিয়ে রইল। এমন সময় সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাকিয়ে ডান হাতটা তুলে ধরল টেবিলের দিকে। তার আঙুলের অস্থিতে হীরের আংটিগুলো ঝকঝক করে উঠতে লাগলো। আর তার পর মুহূর্তেই কঙ্কালটা হুড়মুড় করে ওই টেবিলে রাখা সীতাহারটাকে সবলে আকর্ষণ করলো। হারেতে হারেতে গয়নায় গয়নায় একটা ভয়াবহ শব্দ তৈরি হলো।
আর সাথে সাথেই ক্লান্ত ফণিভূষণ ধপ করে আছড়ে পড়ল মাটিতে। তার অবস্নায়ুগুলো একেবারে বিকল হওয়ার আগেই তাকে অনুভব করালো কঙ্কালটা ধীরে ধীরে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যাচ্ছে। একেবারে জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে অনুভব করলো সেই শব্দ ধীরে ধীরে দেউড়ি পেরিয়ে বাঁধা ঘাটের দিকে হারিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই বুকের বাম দিকে একটা চিনচিনে বেদনা তাকে অবশ করে জ্ঞানহীন করে দিল। এই শ্বাসরুদ্ধকর কাহিনী শেষ করে ভদ্রলোক খানিকক্ষণ থামলেন। তখনই বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সব কিছু নীরব। অনেকক্ষণ আমিও কোনো কথা বললাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না। তারপর আমি জিজ্ঞাসা করলাম, মণিমালিকার পরিণতি তো দেখলাম, কিন্তু ফণিভূষণ কি মারা গেলেন? তিনি এর সরাসরি উত্তর আমায় দিলেন না। মৃদু হেসে বললেন, সেই রাত্রেই ওদের পুনর্মিলন হয়েছিল। ইহকালে তারা অবিশ্বাস নিয়ে বাঁচলেও মরণের পর কিন্তু তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। শুধু একরাশ অতৃপ্তি ওদের তাড়িয়ে বেড়ায়। মানে? বুঝলেন না বুঝি? না মানে ব্যাপারটা কেমন গোল মেলে লাগলো। আর তাছাড়া আপনি এত কথা জানলেন কি করে? মানে আপনি কি ওদের ব্যক্তিগতভাবে চিনতেন? আর দেখুন দেখি, এত কথা হলো, আপনার নামটাই জানা হলো না। আপনার নাম? নাম? আমার নাম ফণিভূষণ সাহা। আমি শিউরে উঠলাম। ফণিভূষণ সাহা? তাহলে তাহলে কি আমি যা ভাবছি তাই? ইনি সেই? এই অন্ধকারে কে আমায় পোড়ো বাড়ির রহস্যময় গল্প শোনালো? মণিকে আমি বড় ভালোবাসতাম জানেন। সে আর ওকে বলা হলো না। তাই তো আজও মাঝে 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 আমায় এখানে এসে বসতে হয়। আর ওই যে মাঝে মাঝে ও তো আসে। সেই রাতটা যেন আজীবন আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। ওই 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 যে ঘাটের দিকে তাকান, ওই যে দেখুন। আমার মাথা ঘুরছে। ঘাট থেকে যে উঠে এগিয়ে আসছে আমার দিকে, এক মাথা ঘোমটা দিয়ে, তার হাড়েতে গয়নাতে ঠক ঠক রিন রিন শব্দ আর খিলখিলিয়ে ওঠা হাসি যা ইঙ্গিত করছে তা যে শুধু ভয়াবহ তা নয়, রীতিমতো বিভৎস। এ কাকে দেখছি আমি? এতক্ষণ তবে ফণিভূষণ নিজেই তার জীবনের গল্প বলে চলল। এসো মণি, আমি 25 বছর ধরে রোজ তোমার অপেক্ষায় থাকি। আজও বসে আছি। এসো এসো মণি, মণি এসো। শুনছিলেন 22শে শ্রাবণ উপলক্ষে আমাদের বিশেষ উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মণিহারা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, শুভদীপ নাথ, স্পন্দন এবং রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌমদীপ কুঁই। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম হরস্কোপ। কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আমাদের নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।